এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া মানে যে পেটের যন্ত্রাংশ ঢিলে করে দেওয়া তা জানতে পারল ইরশাদ মধ্যরাতে। ঘুমের মাঝে ন্যাচার কলিং, সেই সাথে পেটের ভেতর গুট গুট আওয়াজ বড্ড বিশ্রী অবস্থায় ফেলল তাকে। চোখ মেলে নিজের বাদিকে ঘুমন্ত মৈত্রীর দিকে তাকালো সে। মাথা ব্যথায় কাতর হয়ে 9টার দিকে ঘুমিয়ে পড়েছিল সে। এদিকে রাত 10টায় ডাইনিংয়ে বসে 11টার পর ছাড়া পেয়েছে ইরশাদ। একটু একটু বলে রোকসানা বেগম আর মৈত্রীর নানি মিলে একের পর এক খাবার খাইয়েছে তাকে। 1 ঘন্টায় প্রায় 10 মিনিট পর পর ইরশাদ কথার বাহানায় খাবার ছেড়ে ওঠার পায়তারা করছিল, কিন্তু কিছুই হয়নি। উল্টো 1 ঘন্টায় রেস্ট আর খাওয়ার একটা কাটাকাটি ব্যাপার হয়েছে। ঝাল, টক এবং শেষে মিষ্টি, তিন খাবারই একসঙ্গে পেটে ঢুকে আর নিজের জায়গায় থাকতে পারেনি। সবে মিলে গোজামিল কারবার, আর তার ফল এই মধ্যরাতেই ওয়াশরুমের চক্কর। ঘরের মৃদু আলো জ্বালানো বলেই ইরশাদ দ্রুত বাথরুমে ঢুকলো। মিনিট 10 সময় নিয়ে তারপর ফিরে আবারও কম্বলে ঢুকে গেল। পাশ ফিরে মৈত্রীকে একবার দেখে নিয়ে চোখ বুঝল। গত রাতে দুজনের দেহ একে অপরের সাথে মিশে গিয়েছিল, কিন্তু আজ কিছুটা দূরত্ব রেখেছে ইরশাদ। সত্যি বলতে আজ মৈত্রী আগেই ঘুমিয়ে পড়েছে বলে সংকোচে সে চেয়েও জড়িয়ে নিতে পারেনি নিজের সাথে। যেদিন সে মৈত্রীকে নিজের করবে বলে সিদ্ধান্ত নিল সেদিন একেবারে না ভেবেই আগায়নি। পরিপক্ক মানসিকতার মানুষ, সে আবেগ দিয়ে ভাবেনি। মৈত্রীর চোখে তার প্রতি যে আবেদন ছিল, শুধু তার ভিত্তিতেই সে এর সম্পর্ক গড়েনি। মৈত্রীর কান্নাতে সে দুর্বল হয়নি, হয়েছিল তার ভালোবাসার মানুষটিকে না পেলে দুঃসহ যন্ত্রণায় ভুগবে ভেবে। আর তাই ওভাবে বিয়ের প্রস্তাব রেখেছিল যেন আরও একটি প্রাণের স্পন্দন ছন্দহীন না হয়। সে তো কঠোর স্বভাবের হওয়ায় সামলে নিয়েছে বাহির থেকে, কিন্তু এই মেয়েটি পারত না তেমন। যতই সে মুখচোরা প্রতিক্রিয়াহীন হোক না কেন, মেয়েটি নিশ্চিত নিজেকে ভেঙে গুড়িয়ে নিত। সত্যি তাই হচ্ছে, তাকে না পেলে যেমন গুড়িয়ে যেত তেমনই তাকে পেয়ে উজ্জ্বল হচ্ছে। মাত্র কয়েকটা দিন হলো, তাতেই মৈত্রীর পরিবর্তন অবর্ণনীয়। চোখ বুঝে এসবই ভাবছিল ইরশাদ মিনিট 10 ধরে, কিন্তু পেটে আবারও শুরু হলো গুড়গুড় আওয়াজ। বিছানা ছেড়ে দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো। যখন মনে হলো এবার একটু স্বস্তি, তখনই বের হলো। তারপর চোখ যখন ঘুম জেগে ধরলো, ঠিক তখনই আবারও সেই গুড়গুড়। আহ, এ কি যন্ত্রণা! ঈষৎ আর্তনাদ করে উঠল ইরশাদ। মৈত্রীর ঘুম হালকা হলো তা শুনে আধ বোঝা চোখে ইরশাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, যা হওয়ার, জামাই আদরের মাত্রা বেশি হওয়ায় এ ঘর ও ঘর করছি। রাতটা কোনো মতে পার হতেই ভোরে নোরা আর আফসার খন্দকার রওনা হলেন ঢাকায়। এদিনকে রাতেই জানিয়ে রাখা হয়েছিল তারা আজ ঢাকায় যাবেন। আফসার খন্দকার তো নিজের কিছু কাজে যাচ্ছেন, কিন্তু নোরা মিথ্যে বলে যাচ্ছে সে তার পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতা হয়েছে বলে অ্যাম্বাসিতে যেতে হবে, কল এসেছে জানিয়েছে। বিভিন্ন টেনশনে ইরিন ব্যাপারটা খুব একটা ঘেঁটে দেখেনি। নোরা তার বাবার সাথেই যাচ্ছেন, তার মানে সত্যি কোনো প্রয়োজন হবে হয়তো। এরিন আবার মনে করে ময়ূখে 2-3টে গরম কাপড় চোপড় ব্যাগে করে দিয়ে দিলেন। নোরা যখন বলল এগুলো কেন, তিনি বললেন, ময়ূক তো হুট করেই গেল, সাথে কিছু নিয়েও যায়নি। পরনে শুধু একটা ব্লেজার ছিল। সেদিনও আরও বাড়িতে তার খুব একটা কাপড় চোপড় নেই, তাই এগুলোই নিয়ে জামা। নোরা বড় হয়েছে মা বাবা দুজনের সাথে থেকেই। 18 আগ পর্যন্ত সে পরিবার পেয়েছে, কিন্তু সেখানেই এই চিন্তাধারার মা পায়নি। তার মম বরাবরই উদাসীন ছিলেন তার প্রতি। ন্যানির কাছেই তার সময় কেটেছে। ড্যাড এশিয়ান হওয়ার সুবাদেই কিনা কে জানে কিছুটা ফ্যামিলি ম্যান ছিল, মানে ইউরোপিয়ান মানসিকতা আছে তবে কম। সে হিসেবে ছুটির দিনগুলো বাবার সান্নিধ্য পেয়েছে, কিন্তু তাতে কি মায়ের স্নেহ ছিল? অথচ ময়ূখের জীবনে মা না থেকেও কেমন মায়ের ছায়ায় রয়ে গেল আজীবন। এরিনের কাছ থেকে ময়ূখের জিনিসপত্রের ব্যাগটা নিয়ে মনে মনে আফসোস করলো সে কেন ফুপির কোলটা ছোটবেলাতেই পায়নি। পিছুটা না থাকলে সে থেকে যেত ওখানেই, চেয়ে বসত ফুপির কোল, আদর মাখা পরশ আর তার আজন্মকালের সান্নিধ্য। নোরা মন খারাপ করেই রওনা হয়েছিল ঢাকার পথে। ভোরের আলো ফুটে তার বাবা মেয়ে
পৌঁছে গেল আবরার খন্দকারের বাড়ি। তখনও ঘুম থেকে ওঠেনি ময়ূক। বাড়ি এসে নোরা প্রথমে ঢুকলো মেহেরের ঘরে। মেহের স্কুলের জন্য প্রায় তৈরি হয়ে গেছে, শুধু চুল বাঁধা বাকি। তাই আয়নার সামনে বসে চুলে বেনুনি করছিল। নোরাকে দেখে তার চোখে মুখে কোনো রূপ পরিবর্তন না দেখে সে প্রশ্ন করলো, খুশি হওনি আমি আসায়? অখুশি হওয়ার কারণ নেই। মানে খুশি হওয়ারও কারণ নেই, তাই তো? বিয়ের অনুষ্ঠান তো শেষ হয়নি, চলে এলে কেন? প্রায় শেষে, বাট আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক হেয়ার। ও, ইউ লুক সো প্রিটি বাট ভেরি লিটল। মেহের শুনলো আর মনে মনে রেগে গেল। সে ছোট লাগছে। কোন দিক থেকে ছোট? এসএসসি দিয়ে কয়েক মাসের মধ্যেই কলেজে যাবে। শারীরিক দিক থেকেও সে ঠিকঠাক, আর মানসিক, বিয়ে, প্রেম, পরিবার, সংসার কোনোটাই তার জানার বাইরে নেই। তবুও কেন কেউ তাকে ছোট বলবে? কেন বলবে সে এখনো ছোট? তার আবেগের ক্ষণিকের মোহে কেন কেন বলবে কেউ? ভেতরে ভেতরে ফুঁসে উঠল মেহের। মনে পড়ে গেছে তার ঈর্ষাদের কথা, আর এটাই তাকে উত্তেজিত করে তুলল। সে ছোট বলেই তো তাকে সেদিন অত বকল ঈর্ষাদ ভাই। যদি সে মৈত্রীর বয়সী হতো তবে নিশ্চয়ই আজ ঈর্ষাদ ভাইয়ের বউ সেই হতো। আজ ঈর্ষাদ ভাইয়ের ঘরের মৈত্রীর জায়গায় নিশ্চয়ই সে থাকতো, জোর করে হলেও সেই থাকতো। মনের আবেগী ভাবনায় মেহের শুধু উত্তেজিত নয়, রেগেও গেল। নোরার দিকে তাকিয়ে ঘর থেকে চলে যেতে বলে মেহের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। সারা সকাল বাড়ির এদিক ওদিক ঘুরে কাটিয়ে 12টার দিকে ময়ূককে ডেকে তুলল। জরিনা টেবিলে ময়ূখের নাস্তা রেখে যেতেই নোরা সে খাবার নিয়ে ময়ূখের ঘরে ঢুকলো। প্রথমে অবাক হলেও পরে ময়ূখের মনে হলো নোরা ঠিক করছে না। এভাবে তার পেছনে পড়ার মানে কি? সে নাস্তার দিকে তাকিয়ে জানতে চাইলো, এসব কি? নাস্তা? আমিও দেখছি নাস্তা, কিন্তু এখানে কেন? ফর ইউ। আমি নাস্তা নিচে কি করি, এখানে কেন এনেছ? কথা আছে। ময়ূক এবার বিছানাত নেমে বাথরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে যখন বের হলো তখনও নোরা আগের মতোই বসে আছে। তা দেখে বিরক্ত হলো সে। কপাল কুঁচকে বলে বসলো, রুম থেকে যাওনি কেন? যাওয়ার জন্য তো বসিনি। ওকে, যা বলার আছে বলো। ইন্ডিয়া যাচ্ছ কেন? কনসার্ট আছে আর ঘোরার প্ল্যান আছে। তুমি তো অফিসিয়াল কোনো ব্র্যান্ডে গাও না, তবে কনসার্ট কিসের? আমি গাই না, কিন্তু আমার গ্রুপ আছে একটা। তুমি কি বলতে এসেছো তা বলো। আমার কনসার্ট নিয়ে কেন ঘাটছ? কিছুটা কঠিন শোনালো ময়ূখের কণ্ঠস্বর, কিন্তু নোরা থেমে নেই। আমার কথা এগুলোই। তা তুমি বলতে চাইছো তুমি কনসার্ট করতে দেশ ছাড়ছ? দেশ ছাড়বো কেন? ফর এ ফিউ ডেজ, এরপর আবার এখানে তো ফিরবো। বাস্তবতাকে মেনে না নিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন ময়ূক? আর কতদিন পালাবে? ঘুরে ফিরে তো তার সামনে আসবেই। তবে এখন কেন পালানো? তোমার ইমেচিয়ার বিহেভিয়ার সাতব্রোকে সন্দেহে ফেলেছে। ফুপিকে চিন্তায় অসুস্থ করছে। আর ফুপা যাকে তুমি বাবা বলে ডাকো, সে মানুষটা তোমার এভাবে চলে আসায় কতটা যে অস্থির হয়ে আছেন তুমি ভাবতেই পারছো না। কি বলছো এসব? আমি কার কাছ থেকে পালাচ্ছি? ফালতু কথা বলা বন্ধ করো নোরা। আমি বাবাকে সময়ের জন্য কল করতে পারিনি, কিন্তু আম্মা আর ভাইয়াকে আমার সমস্যা জানিয়েছি। আর তারা মেনে নিয়েছে তুমি যা বলছো তাই ঠিক। কি বলতে চাইছো তুমি? মৈত্রীর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, এমনকি তুমি তোমার অনুভূতি কোনোদিন শো করনি তার সামনে। তবে কেন এমন লুকোচুরি করে ব্রোর মনে কষ্ট দিচ্ছ? নাকি চাইছো ব্রো জেনে যাক তার ভাই তার স্ত্রীকে ভালোবেসে ফেলেছে, আর এখন তাই চোখের সামনে ব্রোর সুখের সংসার সে দেখতে পারবে না? মুখ সামলে কথা বলো নোরা। তখন থেকে যা মুখে আসছে তাই বলছো। ও রিয়েলি? দেন হোয়াট ইজ দিস ময়ূক? কথাটা বলেই নোরা তার পরনের জ্যাকেট পকেট থেকে কিছু কাগজ বের করে ধরিয়ে দিল ময়ূখের হাতে। মুহূর্তেই মাথায় যেন আসমান ভেঙে পড়লো ময়ূখের মাথায়। কাগজগুলো দেখতে বুকটা মোচড় দিয়ে উঠল। এগুলো তো তার গানের ডায়েরির পেজ। এই পেজগুলোতে গত কয়েক মাসে জমানো তার সকল অনুভূতির টুকরো কালির অক্ষরে জমা আছে। বড় যত্নে লুকিয়ে রেখেছিল সে এগুলো কোন একদিন মৈত্রীকে দেখাবে বলে। মনে মনে ঠিক করে রেখেছিল বিসিএসটা হয়ে গেলে সে আম্মাকে বলবে মৈত্রীর কথা। সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেবে, বলবে আমাকে পরে ভাইয়ের বিয়ে ঠিক হলে একসাথে দুই ভাই বিয়ে করে বউ আনবে বাড়িতে। আমারও তো তেমনই ইচ্ছে ছিল, কিন্তু উপরওয়ালার ইচ্ছে তো অন্য কিছু, তা এখন টের পাচ্ছে। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা একসাথে করে বালিশের তলা থেকে লাইটার বের করে আগুন জ্বালিয়ে দিল। আজকাল সিগারেট বেশি খাওয়া হচ্ছে বলেই লাইটার সিগারেট হাতের কাছেই থাকে। নোরা দেখলো, তারপর তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এগুলো না হয় জ্বালিয়ে দিলে, কিন্তু যে সন্দেহ ব্রো আর ফুপির মনে সেগুলো কি করবে? তোমাকে ভাবতে হবে না।
ফিরে চলো ফুপির কাছে। যাও তুমি এখন সামনে থেকে। মৈত্রীকে নিয়ে ভাবনা বন্ধ করে দাও ময়ূক, নইলে ব্রো এবার নিজেকেই শেষ করে দেবে। আমি মৈত্রীকে ভাবছি না। ভাবছো? না। হ্যাঁ। না। হ্যাঁ। বললাম তো আমি তাকে নিয়ে আর ভাবছি না। তুমি তাকেই ভাবছো ময়ূক? হ্যাঁ, আমি তাকে নিয়েই ভাবছি, তাই পালিয়ে এসেছি। চোখের সামনে আমি তাকে অন্য পুরুষের সাথে দেখতে পারবো না। অন্য পুরুষ তোমার ভাই হয় ময়ূক? হ্যাঁ, আমার ভাই হয়, আর এটাই আমার জন্য মৃত্যু যন্ত্রণা। আমার মরে যেতে ইচ্ছে করে যখন মনে পড়ে আমি ভাইয়ের ভালোবাসার মানুষটিকে ভালোবেসেছি। ভুলে যাও। বললেই সম্ভব নয়। চেষ্টা তো করো। কিভাবে? নিজেকে জড়িয়ে নাও অন্য কারো বাঁধনে। হুট করে কি সম্ভব? নিজেকে বাঁচাতে অন্য কাউকে মেরে ফেলা হবে, কাউকে নিজের সাথে জড়ানোতে। হবে না, চেষ্টা তো করো। নোরা কথাটা বলেই অসহায় চোখে তাকালো ময়ূখের দিকে। তার চোখের ভাষায় যে আকুতি স্পষ্ট, তা যে ময়ূক আগেও দেখেছিল, আজ আবারও সেই আকুতি দেখে নিজেকে আড়াল করতে চাইল। নোরা দিল না তাকে আড়ালে যেতে। হঠাৎই যেন সে কোনো ঐশ্বরিক শক্তি দিয়ে ময়ূখের ভেতরটাকে নিজের আয়ত্তে নিয়ে নিল। কি হলো সেই এক মুহূর্তে ময়ূক জানে না, শুধু জানলো হঠকারিতা করতে তার হৃদয় তৎপর হয়ে উঠেছিল। ঘটনা ঘটতে যতটা সময় লাগে, অঘটন ঘটতে ততটাও লাগে না। ময়ূক আর নোরা যে অঘটন ঘটিয়েছে তা ঘটেছিল অল্প সময়ের মাঝেই, কিন্তু এই মুহূর্তে ময়ূখের অনুপস্থিতিতে কেউ কোনো বিচার কার্য পরিচালনা করতে পারল না। হতাশায় ভেঙে পড়েছে ইরিন। কথা ছিল বিকেলে কিছু আত্মীয় স্বজন মিলে যাবে ইরশাদ মৈত্রীকে আনতে, কিন্তু ইরিনের মন মানসিকতা এত বেশি খারাপ যে সে আর ছেলের বিয়ের এই শেষমেশ আনুষ্ঠানিকতা রক্ষা করতে পারলেন না। অনেকটা সমস্যায় পড়ে শুধু বাড়ির 3 ছেলে আর তাদের বউকে পাঠিয়ে দিল ইরশাদ মৈত্রীকে আনতে। সায়রা যাবে না করছিল, কিন্তু জুয়েনা আর নিপার জোরাজুরিতে ইমরান নিজেই বলে বসলো, তৈরি হও জলদি, আমরা ইরশাদের শ্বশুর বাড়ি যাব। সায়রা কথাটা শুনে একবার ভীত চোখে তাকিয়েছিল ইমরানের দিকে, কিন্তু তার চোখ মুখ দেখে সায়রা কিছুই আন্দাজ করতে পারল না। তারপর অনেকটা ভয়ে ভয়ে তৈরি হলো। তারা যখন মৈত্রীদের বাড়ি পৌঁছলো তখন ইরশাদ মৈত্রীর মামাতো ভাইকে নিয়ে ডাক্তারের কাছ থেকে সবে ফিরেছে। কাল রাত থেকে সে এতবার বাথরুমের চক্কর কাটিয়েছে, তার শরীর তাতে ফ্যাকাশে হয়ে পড়েছিল। মুজিব সাহেব সকালেই ওষুধ এনে স্যালাইন খাইয়েছে। সকাল থেকে মৈত্রী তার খুব যত্ন নিচ্ছে, তবুও মুজিব সাহেব আর রোকসানার জোড়াজুড়িতে ক্লিনিকে গেল। রাতে মৈত্রীর যখন ঘুম ভেঙেছিল, সেই ইরশাদকে প্রশ্ন করেছিল কি হয়েছে। ইরশাদ যখন বলল তার সমস্যা, মৈত্রী তখনই উঠে রান্নাঘর, ডাইনিং টেবিল সব জায়গায় খুঁজেও কোনো স্যালাইন পায়নি। শেষে নিজেই স্যালাইন তৈরি করলো ছোটবেলায় টিভিতে দেখা শেখা পদ্ধতিতে। এরপর ইরশাদ আরো কয়েকবার বাথরুমে ছুটেছে, সেসবে মৈত্রী আর ঘুমায়নি। ভোর হতেই বাবাকে জানিয়ে স্যালাইন জোগাড় করেছে। সকালের নাস্তাতেও সতর্কতার সাথে চিরা গুড় মাখিয়ে দিয়েছে। দুপুরেও সাদা ভাত আলু পেঁপের ভর্তা করে দিয়েছে। এখন মেহমান এসেছে, সবাই রিচ ফুড খাবে, কিন্তু এই বেলাতেও মৈত্রী তার জন্য ভর্তা ভাজি করে নিজেই। ল্যাপটপে কিছু জরুরি ইমেল চেক করতে বসে খুব অবাক হলেন আবরার খন্দকার। সিলেটের নিজেদের পৈতৃক সম্পত্তির পাশে বড় এক চা বাগান। সেই বাগানের মালিক ঢাকার স্থানীয় বাসিন্দা এবং আবরারের খুব কাছের বন্ধু ফয়সাল। ইমেলটা এসেছে ফয়সালের চা বাগানের ম্যানেজারের পক্ষ থেকে, তার মানে ফয়সাল অবগত বলেই এসেছে এটা। ইমেলের মূল বার্তা, ইরশাদ শাহরিয়ার চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে তাদের কোম্পানিতে এবং সে সিলেক্টেড। তার ভাগ্নে চাকরি করবে, এটা কোনো মজার ব্যাপার কিংবা ভুলভাল কোনো ব্যাপার নয়, তবে বন্ধুর কাছ থেকে ইমেলটা এসেছে খোঁচা স্বরূপ, টিপ্পেনিমূলক। এটাই খুব গায়ে লাগলো আবরারের। ফয়সালের খোঁচা এই যে, তোর বোনকে নাকি খুব বড় জায়গায় বিয়ে দিয়েছিস, তাহলে তোর ভাগ্নে চাকরির জন্য ঘুরছে কেন? আবার খোঁচা আরো একটা হতে পারে, তার নিজের একটা কোম্পানি, শোরুম এবং নতুন করে গার্মেন্টস থাকতে ভাগ্নে কেন চাকরি খুঁজছে? কিছু মানুষ নামে বন্ধু হলেও কাজকর্মে সে শত্রুকেও ছাড়িয়ে যায়। ফয়সাল ঠিক তেমনই বন্ধু, সে বরাবরই শত্রুতা করে এসেছে আবরারের সাথে। ইরিনের জন্য এ জীবনে কোনোদিন বিয়ে থা করেনি, আর আজ ইরিনের ছেলে তারই কাছে চাকরির জন্য গেছে, মানে তার ভেতরকার শয়তান চিত্ত এইখানেই জেগে উঠেছে। আবরারের খুব ইচ্ছে করছিল ফয়সালকে এই মুহূর্তে কল দিয়ে কিছু বিশ্রী ভাষায় গালি দিতে, কিন্তু কি লাভ? এখন বয়সটা তাদের অনেক বেড়ে গেছে, বোনের সংসারে পুত্রবধূ এসেছে। এই বয়সে ফয়সালের মতো পচা কলাকে ঘেটে দুর্গন্ধ বের করার মানেই হয় না। নিজেকে কড়াভাবে সাবধান করে বন্ধুর নম্বরটাতে কল বসালো। ওপাশে রিসিভ হলেও ফোনটা তুললো ফয়সালের ম্যানেজার। ফয়সালকে ফোন দিতে বলে আবরা মনে মনে কিছু বাক্য গুছিয়ে নিল।
হ্যালো, ফাইসাল খান বলছি। আমি আবরার। ওরে বন্ধু, আজ কতদিন পর কল দিলি? এতদিনে মনে পড়লো আমাকে? সব নাটক মনে মনে উচ্চারণ করলো আবরার। মনে তো পড়ে, কিন্তু জীবনের ব্যস্ততার এমন অবস্থানে এনেছে যে কারোর সাথে দুদণ্ড কাটানোর সময় মিলছে না। কত বড় বিজনেসম্যান হয়ে গেছিস, বউ বাচ্চা সংসার সময় কি করে পাবি? তারপরেও তোর ছেলেটাও তো এরিনের কাছে। গত বছর তো ময়ূকদের ভার্সিটিতে এক অনুষ্ঠানে ছিলাম, আমি দেখলাম তোর ছেলেটা গিটার বাজিয়ে গান বাজনা করছে। কী লাভ বন্ধু, এত বড় ব্যবসা গড়ে ছেলেকে গায়ক বানাচ্ছিস। তারপরও যে জন্য তোকে আমার ম্যানেজার ইমেলই করলো তার ভাগ্নের কথা জানিয়ে, বুঝলি আবরার, আমার তো সম্পদের বড় পাহাড় হয়েছে, সব ভাই ভাতিজারাই খাবে। তাই তুই বললে আমার চা কারখানাটা এরিনের ছেলেকে দিয়ে দিতে পারি বলিস। আসল রূপে চলে আসলি শালা জানোয়ারের বাচ্চা। এক কথা থেকে 10 কথা ঘেঁটে তবেই তো তোর সুখ হয়। মনে মনে এটা বলেও রাগ লুকিয়ে মুখে বলল, কি বলছিস ফয়সাল? ইরশাদ কি টাকার অভাবে চাকরি করছে নাকি? সে স্বভাবে একটু সাধারণ, তার বাবার মতো। কোটি কোটি টাকা পয়সা পেরেশানি নিয়ে জীবনযাপন তার পছন্দ না। তাই তো ফখরুল নিজেও পৈতৃক ব্যবসা বাণিজ্য ছেড়ে চাকরি করলো। এখন ছেলেটাও তেমন চাই। এই তো এই সপ্তাহে বিয়ে করালাম ভাগ্নেকে, এবার চমৎকার সংসার করবে। ও আমাদের মতো টাকা পয়সা খেলা পছন্দ করে না, আর ইরিনও এসব চায় না। বিয়ে করে ফেলেছে? ওহ, কি বললি রে বন্ধু! আর আমি তো ছেলের ছবি দেখে ভেবেছিলাম আমার ভাতিজির বিয়ের প্রস্তাব রাখবো। কি সুন্দর হয়েছে! ইরিনের ছেলেটা, চোখে মুখে একদম তারই ছাপ। এবার ভীষণ খেপেছে আবরার। এই হারামিটা এত বছরেও তার বোনের নাম ধাম জড়িয়ে কথা বলে। দাঁতে দাঁত চেপে আবরার বলল, এরশাদকে কি সিলেকশন লেটার দিয়ে ফেলেছিস? না দিয়ে থাকলে দেওয়ার দরকার নেই। ও চা বাগানে কি চাকরি করবে? আমি কথা বলে তাকে আমার ব্যবসা দেখতে বলবো। তুই অন্য কাউকে হ্যান্ড ওভার করে দে। ফয়সাল এবার কথার জবাবে কোনো উত্তর না দিয়ে বলল, ফোন রাখছি দোস্ত, একজন গেস্ট এসেছে, পরে কথা বলছি। আবরার খন্দকার বুঝতে পেরেছেন বন্ধুর মিথ্যেটা, কিন্তু বুঝে পেলেন না ফয়সাল কি করে ইরশাদকে চিনল। সে ইরিনের ছেলে, নিজেই ইন্টারভিউ নেয় নাকি অফিসে বসে। আর ইরশাদ কিসের চাকরি করবে? চায়ের কারখানায়। ময়ূখের পাসপোর্ট রিনিউ না করে কোথাও যেতে পারবে না। তার ইন্ডিয়া ট্যুর ক্যান্সেল হয়ে গেছে, সেই সাথে তার জীবনের বড় ভুলটাও সে করে ফেলেছে জোকের ভসে। বাড়িতে কাউকে কিছু না বলে নোরাকে বিয়ে করে ফেলেছে। সে কথা বাড়িতে জানাজানি হওয়ার পর আর ময়ূক চোখ তুলে কারো দিকে তাকাতে পারছে না। কাল যখন নোরার সাথে কথা কাটাকাটি হলো মৈত্রীকে নিয়ে, তখন কি এমন হলো এখনো ময়ূক বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে নোরার সাথে কথা বলতে বলতেই এক পর্যায়ে কেমন ঘুরে আচ্ছন্ন হয়ে পড়েছিল। শুধু মনে হচ্ছিল নোরা তার গাইড, নোরা যা বলেছে তাই যেন করা দরকার। তার কথা শুনলেই এই মুহূর্তের সকল দুঃখ কষ্ট কর্পূরের মতো মিলিয়ে যাবে। নোরা যখন বলল, আমাকে বিয়ে করবে? আমি তো তোমাকে ভালোবাসি ময়ূক, আমার ভালোবাসাকে একটু মূল্যায়ন করতে পারো না? কি এক আকুলতা তার মনে গেঁথে গেল সেই মুহূর্তে। সে সত্যিই নোরাকে কথা মানল। মাত্র ঘন্টা দুয়ের মাঝেই তারা কাজী অফিসে বিয়ে করে বাড়ি এলো। আবরার খন্দকারকে ফোন করে সে কথা বলতেই তিনি উত্তেজিত হয়ে পড়লেন। যেখানে নোরার মাকে কোনোদিন বাড়ির বউ হিসেবে মেনে নেননি, সেখানে নোরাকে ছেলের জীবনের মানার প্রশ্নই আসে না। যতই হোক সে তার ভাইয়ের মেয়ে, কিন্তু এই মেয়ের মাঝে অন্য ধর্মেরও রক্ত বইছে। তার ধারণা এই মেয়ের মা যেমন কখনো তার ভাইয়ের হয়ে থাকতে পারেনি, এই মেয়েও তা পারবে না। তার উপর এরিনকে যখন জানালো হলো ঘটনা, তিনি একদম ভেঙে পড়লেন। বিগত দিনে তিনি টের পেয়েছিলেন ময়ূখের কিছু একটা হয়েছে, কিন্তু সেই কিছু নোরার সম্পর্কিত একদমই নয়। তাই নোরাকে ময়ূখের বিয়ে করা, তাও কিনা কাউকে না জানিয়ে, এ যেন চোখের পলকে দুর্ঘটনা ঘটে গেল। নিজ বাড়িতে যখন ছেলে আর বউ নিয়ে তার আনন্দ করার কথা, তখন সে ময়ূখের সুখে ঘরের দর বন্ধ করে বিছানায় পড়ে আছে। মানসিক আঘাত বুঝি ময়ূখের করা অন্যায় পেলেন তিনি। অন্যায়ই বটে, যাকে বুকে দিয়ে আগলে বড় করলো, সে এমন হঠাৎ কোনো কারণ ছাড়াই হঠকারী কাজ করলো, আঘাত তো লাগবেই। কষ্ট তো ফখরুল সাহেবও পেয়েছেন। আবরার জন্মদাতা হলেও ফখরুল ছিল ময়ূখের আরেক পিতা। সকল আনন্দে ভাটা পড়ে গেছে যখন থেকে জানলো সবাই নোরা আর ময়ূখের কীর্তি।
শান্ত গম্ভীর ঈর্ষাদ হঠাৎ ভীষণ অশান্ত হয়ে গেছে। কাল মৈত্রীদের বাড়ি থেকে ফেরার পর শারীরিক অবস্থা কিছুটা ভালো বোধ করলেও রাতটা তার মানসিক অসুস্থতা কেটেছে মৈত্রীর প্রশ্নে। সায়রা ইমরানও গিয়েছিল তাদের আনতে, আর সেখানে মৈত্রী খেয়াল করেছিল সায়রা কোনো কথা বলেনি ঈর্ষাদের সাথে। এমনিতেও বিয়ের রাতে সব যা দেবর ভাসুর, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবাই যখন তাদের ফ্ল্যাটে থাকছে, রাতে খাচ্ছে, সেখানে শুধুমাত্র সায়রা নামের মানুষটি অনুপস্থিত ছিল। মৈত্রীদের বাড়িতে সবাই যখন ঈর্ষাদের পেট খারাপ নিয়ে রসিকতা করছিল, তখন সায়রা চুপচাপ বসেছিল এক কোণে ইমরানের পাশে। যখন ভাইরা সবাই একটু বাইরে ঘোরাঘুরি করছিল, মূলত বড় ভাইয়া ইমরান ভাইয়া সিগারেট খেতে কিন্তু অন্তু তার স্ত্রীর জন্য চকলেট আনবে বলেই বেরিয়েছিল ঈর্ষাদের সাথে, তখন ভাবিরা বসে মৈত্রীর সাথে গল্প করছিল। কথাবার্তা চলাকালীন মৈত্রী যখন বলল ঈর্ষাদের জন্য আলু ভর্তা, পেঁপে ভর্তা ভেবেছিল বাদাম ভর্তাও করবে, সেটাই যখন বলল তখন মুখ ফসকে সায়রা বলে ফেলল, বাদামে অ্যালার্জি আছে ঈর্ষাদের। মৈত্রী অবাক হয়ে তাকিয়েছিল সায়রার দিকে, তাকিয়েছিল জুয়েনাও। সায়রা যখন নিজের ভুলটা বুঝতে পারলো, তখন জুয়েনা ব্যাপারটাকে সামলাতে বলল, ঈর্ষাদের তো প্রচুর অ্যালার্জি বাদামে, চাচি আম্মা তো তার জন্যই কখনো বাদাম ভর্তা খায় না। ও, ভাবিরা দেবর সম্পর্কে অনেক কিছুই জানে, এটা বোধ হয় স্বাভাবিক ব্যাপার। মৈত্রী তখন এই নিয়ে কিছু না বলেও মনে মনে কৌতূহল বোধ করলো পুরোটা সময়। এমনকি তার অবচেতন মন তারপর থেকে লক্ষ্য করলো সায়রাকে পুরোটা সময়। তাদের বাড়ি থেকে ফেরার আগ পর্যন্ত দেখেছে সায়রা কেমন দৃষ্টি লুকিয়ে পুরো সময় ইমরানের সাথে সাথেই ছিল। আর তাই সে রাতে ফিরে কথার ছলে ঈর্ষাদকে সায়রার কথা জিজ্ঞেস করেছিল। ঈর্ষাদ কথাটা এড়িয়ে গেলেও মনে মনে অস্বস্তি বোধ করলো। তার পরিণত বুদ্ধিমত্তা জানে মৈত্রীর মনে যে প্রশ্ন তা সে আজ না করলেও কোনো একদিন করতই। একই বাড়ির সদস্য হয়ে অতীতকে পাথর চাপা রাখা অসম্ভব, কিন্তু হুট করে অতীত সামনে এলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই ভরকাবে, শক্ত মনের মানুষ না হলে শুরুতেই ভেঙে পড়বে। ঈর্ষাদ শুধু ওপরওয়ালার কাছে একটু সময় চায়, সম্পর্কও সে সততার সাথে পালন করবে, তার জন্য একটু সময় অবশ্যই দরকার। বিয়ের তৃতীয় রাতটা কাটলো সবচেয়ে অস্বস্তিপূর্ণ। সকালে ঈর্ষাদ মাকে বলল ঢাকায় যাবে। এর নির্বিকার, তার কোনো জবাব ছিল না। এ কথার প্রেক্ষিতে ফখরুল সাহেব বাদ সাধলেন, কোনো দরকার নেই, কি করবে গিয়ে, তোমার কি সেখানে? ওর বিয়ের বয়স হয়েছে, ইচ্ছে হয়েছে, বিয়ে করেছে, এই নিয়ে তোমাদের বলার কিছু থাকতে পারে না? সকল প্রকার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, আত্মীয় স্বজন সকলেই চলে গেছে যার যার মতো। মৈত্রী তার স্বভাব সুলভ আচরণ থেকে কিছুটা বেরিয়ে এসেছে 3 দিনেই। সংসার মানে খুব বড় একটা দায়িত্ব, এমনটা বলেছিল তার নানি। আজ মনে হলো দায়িত্ব তার উপর ন্যস্ত হয়েছে অলৌকিকভাবে। সে সকালে নিজে থেকে নাস্তা তৈরি করেছে সবার জন্য, তারপর শ্বশুরকে নাস্তা খাইয়ে শাশুড়ির জন্য নিয়ে গেল রুমে। মৈত্রী রুটি বানাতে পারে না, তাদের সহযোগিতা করেছে ঈর্ষাদ নিজেই। মৈত্রী অনেক জোর করেও যখন শাশুড়িকে কিছুই খাওয়াতে পারলো না, তখন সে মুখ খুলল, আন্টি, ময়ূক ভাইয়ার সাথে একটু কথা বলুন। আপনি এভাবে চুপ করে থাকলে সবাই চিন্তিত হচ্ছে। এরিন শুনলো, কিছু বলল না। মৈত্রী কথা বলে খুব কম, মেপে মেপে, কিন্তু আজ তার খারাপ লাগছে, তাই চেষ্টা করলো আরো কিছু বলতে, কিন্তু তার চেষ্টা সফল হয়নি। ঈর্ষাদ দূর থেকে দেখলো মৈত্রীর চেষ্টা, মনে মনে খুশি হলো, কিন্তু বাবার নারাজ মুখ দেখে সে এবার জোর করেই বলল ঢাকা সে যাবে এবং আজই। এরিন সেটা শুনলেন আর মুখে খুললেন, মৈত্রীকেও নিয়ে যা, সাথে 2-3 দিন থেকে ঘুরে বেরিয়ে আসিস। বাড়ির পরিস্থিতি ভেবে মৈত্রী রাজি হচ্ছিল না। এরিনের পাশে তার থাকা জরুরি বলেই মনে হলো। এরিন শুনল না, তাই মৈত্রীও বসলো যাওয়ার জন্য গোছগাছ নিয়ে। মৈত্রী লাগেজে কাপড় গোছাচ্ছিল, তখন ঈর্ষাদ ল্যাপটপ খুলে বসলো। জবের জন্য সে রাজশাহীতেও একটা অফার পেয়েছিল, সেটাই চেক করার উদ্দেশ্যে। তখনই চোখে পড়লো কংগ্রাচুলেশনস মেইল, তারপরই একটা অনলাইন অ্যাপয়েন্ট লেটার। রিসেন্ট ডেট দেখে তার মাথা নষ্ট হলো। বাড়ির পরিস্থিতি যা, তাতে এখন এ কথা কি করে জানাবে সে? সিলেটে গিয়ে চাকরি করা, তার মানে এখন বউ নিতে হবে সঙ্গে, সেখানে থাকার ব্যবস্থা করতে হবে। আব্বু আম্মু এখানে থাকতে চাইলে তখনই বা কি করবে? আব্বুর রিটায়ারমেন্টে এখন বছরখানেক সময় বাকি। এসবের একদম মাথায় হাত। এসব কি হচ্ছে তার সাথে? একসাথে এতদিকের ভালো মন্দ। রাতে রওনা হওয়ার আগে ঈর্ষাদ মৈত্রীকে জিজ্ঞেস করলো, কিসে যেতে চাও, বাসে যাবে না ট্রেনে? তবে যদি বলি প্লেনে? তাই হবে বেগম সাহেবা।
বিড়াল চোখের পাতা ফেলে জবাব দিল ঈর্ষাদ। মৈত্রীর ভালো লাগলো সে সেকেন্ডের পলক ফেলা দৃশ্যটা। কারো পলক ফেলা দৃশ্য কি মনে লাগতে পারে এমন করে? মৈত্রীর কেমন লজ্জা লজ্জা লাগছে নিজের এমন ভাবনাতে। ঈর্ষাদ সেদিকে লক্ষ্য করেনি, সে আবারও বলল, তবে এ রাতে সম্ভব নয়, কাল করতে হবে ব্যবস্থা। মজা করেছি, বাসে যেতে চাই। হুম, প্লেনেই নেব ভাবছি। আমি বাসেই যাব। কেন? বাসে একসাথে দুটো সিটে দুজন পাশাপাশি। উচ্চারণ করলেও শব্দের উচ্চতা ক্ষীণ হওয়ায় ঈর্ষাদ শুনতে পায়নি কথাটা, কিন্তু যাওয়ার সময় বাসে চড়ে সে বলে বসলো, দুজন পাশাপাশি বসে যাওয়ার জন্য একমাত্র বাসই পারফেক্ট। কি বলো? লং জার্নি, পাশাপাশি দুজন, বাতাসে আর গায়ে কাঁপন, রুক্ষ মনের ভেতরও কোমল আবেগ আপনাতেই জড়িয়ে নেয় দুজনকে। মৈত্রী বসেছে জানালার পাশের সিটে, শীতের তীব্রতা টের পেয়ে জানালার কাছে আধ খোলা ঈর্ষাদের গায়ে মোটা জ্যাকেট, মৈত্রীর গায়ে শাল। বাসের বাতি নেভানো থাকায় কেউ কারো মুখটা দেখার জো নেই। ঈর্ষাদ আচমকা তার জ্যাকেট খুলে কোলের ওপর রেখে দিল, ফিসফিসিয়ে মৈত্রীর কানে কানে বলল, শীত লাগছে খুব, একটু জড়িয়ে ধরবে? মিহির মাত্র স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। সদর দরজা পেরিয়ে বাড়ির সামনে যেতেই তার চোখে পড়ল গেট দিয়ে ঢুকছে গাঢ় সবুজ আর কালোর মিশেলে সালোয়ার কামিজ পরা এক মেয়ে। মেয়েটিকে চিনতে তার একদমই সময় লাগেনি। মেয়েটি মৈত্রী, আর সে ঘুম থেকে উঠেই জরিনার সোর্স থেকে জানতে পেরেছে কাল রাতে ঈর্ষাদ মৈত্রী রওনা দিয়েছে এই বাড়ির উদ্দেশ্যে। মিনিট গড়াতেই গেটের ভেতর প্রবেশ করলো ঈর্ষাদ। পাশেই গেটের দারোয়ান, তার হাতে ব্যাগ। মিহিরের চোখে সব ছেড়ে থেমে রইল ঈর্ষাদের গলায় ঝুলানো শাল আর মৈত্রীর গায়ের জ্যাকেট। দুজনের প্রেম যেন সামান্য জ্যাকেট উল্টা পাল্টাপাল্টিতেই তার চোখে স্পষ্ট হয়ে ধরা দিল। তারা যখন 2-3 পা এগিয়ে এলো, মিহির সরে পড়ল জায়গা থেকে বাগানের দিকটায়। তারা ভেতরে যেতেই মিহির গাড়িতে গিয়ে বসলো, মনে মনে বলতে লাগলো, বাড়ি ফেরা না হোক আমার। ময়ূর কাল রাতেই নিজের ঘরেই থেকেছে, আরনোরা ছিল মিহিরের পাশের ঘরটাতে। এত সকালে দুজনেরই ঘরের দরজা বন্ধ, হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন তারা। আবরার সাহেব একা একা নাস্তা করছিলেন আর জরিনাকে ডেকে বলছিলেন, নোরাকে ডেকে বলো ময়ূকের ঘরে শিফট হতে। দ্রুত ঘর গোছাও, ঈর্ষাদ বৌমা যে কোনো সময় পৌঁছে যাবে। আবরার খন্দকারের কথা শেষ হওয়ার বোধ হয় সেকেন্ড পার হলো, তারই মাঝে দরজা এসে দাঁড়ালো ঈর্ষাদ। ভাগ্নি আর নতুন বইয়ের উপস্থিতি দেখেই আবরার আনন্দিত হলেন। বাড়িতে কত যে অঘটন ঘটেছে, তার মাঝে নতুন বইয়ের আগমন এইটুকুই আনন্দের। মামা শ্বশুর হিসেবে প্রথমে মৈত্রীকে সালামি দিলেন, চোখের ইশারায় জরিনাকে পাঠালেন ওরাকে জাগাতে। দূরে জার্নি করে এসে নিশ্চয়ই রেস্ট দরকার তাদের। জরিনা কথা মতো কাজ করলো। নোরা উঠে বাথরুমে ঢুকতেই জরিনা বেড কভার বদলে ঘরটা ঝাড়ু দিল, দ্রুত হাতে ড্রেসিং টেবিল আর বারান্দাটাও সাফসুতুর করে বেরিয়ে এলো। নোরা ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে ঘর থেকে। ঈর্ষাদ মৈত্রীর সাথে খানিকটা আলাপ করে নাস্তা সারলো। মৈত্রীকে নিয়ে যাওয়া হলো মামি শাশুড়ির ঘরে। মেহেরের মা খুব একটা সুস্থ স্বাভাবিক না হলেও কিছুটা হাঁটা চলা কথা বলা সবই পারেন, তাই মৈত্রীর সাথে খানিক সময় কথাবার্তা বলে তাকে রেস্ট করতে পাঠানো হলো। ঈর্ষাদ আগেই রুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিল মৈত্রী, ও এবার ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। ঈর্ষাদের পাশে বসে থেকে ভাবছিল ঘুমাবে কিনা, এমনিতেও রাতভর সে ঘুমিয়েই কাটিয়েছে। ঈর্ষাদ বাসে বসে যখন বলল, শীত লাগছে খুব, একটু জড়িয়ে ধরবে? লজ্জায় মুখ তুলতে পারছিল না সে। তা দেখে ঈর্ষাদ নিজেই মৈত্রীর শালের ভেতর নিজেকে জড়িয়ে নিয়েছিল। দুজনের দেহের উষ্ণতা আরাম দিচ্ছিল মৈত্রীকে খুব। কখন যে চোখ বুঝেছে মনে নেই তার। ভোরে ঘুম ভাঙতে দেখেছিল সে লেপ্টে আছে ঈর্ষাদের বুকের উপর। তখনও লজ্জায় রক্তিম হয়ে উঠেছিল তার গাল। এখন ঘুমন্ত ঈর্ষাদকে দেখে লজ্জা সরে অন্য এক অনুভূতি জেগে উঠল, সেই সাথে তীব্র এক বাসনা। কম্বলে গা ঢাকা ঈর্ষাদের কম্বলের নিচে নিজেও ঢুকে গেল। সতর্কতার সাথে একটা হাত তার বুকের উপর দিয়ে জড়িয়ে ধরার চেষ্টায় বাড়িয়ে দিচ্ছিল মৈত্রী। কে জানতো ঘুমন্ত মানুষটি একটুকুতেই সজাগ হয়ে যাবে। মৈত্রী সতর্ক হাতকে শক্ত করে ধরেই উল্টো বিছানায় চেপে ধরল। কম্বলখানা এবার মাথা সহ ঢেকে মৈত্রীর অধরে নিজের ওষ্ঠের ছাপ ফেলল। প্রথম ওষ্ঠ চুম্বন বড় কঠিন আর শ্বাসরুদ্ধকর হলো মৈত্রীর জন্য। লজ্জায় সে চোখ খুলতেও ভুলে গেল সে সময়। ঈর্ষাদে খুব হাসি পেল তার নব্য বিবাহিত বধূটির এই আরক্তিম অপ্রস্তুত অবস্থা দেখে। একের পর এক ওষ্ঠ ছোঁয়া সে চালিয়ে গেল অনেকটা সময় থেমে থেমে। মৈত্রীর তখন আচমকা ঝড়ে কচি ডালে নুয়ে পড়ার মতোই অবস্থা।
পুরুষের দৈহিক স্পর্শ সুন্দর হয় তাতে যদি লালসার ছোঁয়া না থাকে। ঈর্ষাদের স্পর্শে মৈত্রী প্রেম ভালোবাসা না পেলেও তাতে স্ত্রীর প্রতি সম্মানের ছোঁয়া টের পায়। তার মন বলে এই মানুষ অল্প সময় তাকে অগাধ ভালোবাসায় ডুবিয়ে দেবে। মন আরো অনেক কিছু বলে যা সব সময় সত্যি হয় না, কিন্তু এই কথা সত্যি হোক দোয়া করি মনে মনে মৈত্রী। ঈর্ষাদ তাকে খুব 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 ভালোবাসবে একদিন। সন্ধ্যের দিকে মুখোমুখি হলো দুই ভাই। বাড়ির ছাদে মুখ ভার করে বসেছিল নোরা। সকালে ঈর্ষাদের জন্য ঘর খালি করে দিয়ে সে মেহেরের ঘরে ঢুকেছিল আবারও ঘুমানোর জন্য, কিন্তু তা বেশি সময় স্থায়ী হতে পারেনি। মেহের 2 ঘন্টার মাঝেই বাড়ি ফিরে এলো ক্লাস না করে। নিজের ঘরে নোরাকে দেখে বিক্ষিপ্ত মেজাজটা আরো চটে গেল যেন। নোরাকে সে বোন হিসেবে কখনোই অপছন্দ করতো না, কিন্তু ভাবি হিসেবে গ্রহণ করতে পারেনি কিছুতেই। তার উপর ঈর্ষাদের সাথে মৈত্রীকে দেখে যে প্রতিক্রিয়া সে লুকিয়ে রাখছিল তাই যেন ভস্ম করলো নোরাকে। চেঁচামেচি করে ঢেকে তুললো, ঘর থেকে বের করে দিল তাকে। নোরা হতবাক তার আকস্মিক আচরণে। সেই থেকে ছাদে বসেছিল সে বাকিটা দিন। ময়ূক ঘুম থেকে উঠে খোঁজ করেছিল, কিন্তু কেউ বলতে পারেনি নোরা কোথায়। ফোন ট্রাই করে বুঝতে পারলো ফোন ঈর্ষাদ যে ঘরে আছে সেখানেই। অনুমান করে নিল ছাদে আছে নোরা। ময়ূক গিয়ে ডাকার পরও সে আসেনি। তখন মৈত্রী বলল, আমি ডেকে আনি। মৈত্রী আর ময়ূক দুজনেই গেল। ঈর্ষাদ একটু বেরিয়েছিল বলে দেখা হয়নি তখন ময়ূখের সাথে। বাড়ি ফিরে জরিনার কাছে জানতে পারলো মৈত্রীর ছাদে। ঈর্ষাদও গেল সেখানে। আর তখনই দুই ভাই দেখলো একে অপরকে। ময়ূক ভাইকে দেখতেই মাথা নিচু করতে ঈর্ষাদ এসে আচমকা থাপ্পড় বসালো ময়ূখের গালে। নোরা মৈত্রী দুজনেই প্রথম থাপ্পড় দেখে হাঁ হয়ে গেল পরক্ষণে। ঈর্ষাদ যখন ঘুষি মেরে বসলো চোয়াল বরাবর, তখন সকলের হতভম্ব ভাবটা আর রইল না। ঈর্ষাদ দ্বিতীয়বার ঘুষি মারতে যাবে, হাত উঠাতেই মৈত্রী চেপে ধরলো হাতটা। নোরাও এসে দাঁড়ালো সামনে, অথচ ময়ূক নির্বিকার। তার চোখ জলে টলমল, অথচ দৃষ্টি তুলে দেখছে না সে। থাকুন, আপনি এভাবে মারছেন কেন ময়ূক ভাইকে? মৈত্রী মুখ খুললো প্রথমে। ঈর্ষাদ সেদিকে পাত্তা না দিয়ে নোরাকে সরিয়ে ময়ূখের পরনের শার্ট চেপে ধরলো। খুব বড় হয়ে গেছিস, আম্মুর কথা আব্বুর কথা ভাবার নেই, নিজের মন মতো কাজ করলেই হলো। বিয়ে করার শখ জেগেছে বলতে পারিসনি আমাকে? আমি নিজে তোর বিয়ে দিতাম। আম্মুকে কেন বলিসনি? তোর সমস্যা কোথায় আগে সেটা বল। তুই পালিয়ে বেড়াচ্ছিস কেন বল। চেঁচিয়ে কথাগুলো বলেই আরো একটা ঘুষি মেরে দিল ঈর্ষাদ। তার চোখ মুখ শক্ত হয়ে আছে। নোরা মৈত্রী দুজনেই টানাটানি করে দুই ভাইকে দুদিকে সরালো। প্লিজ থামুন ঈর্ষাদ, ছোট বাচ্চা নাকি, এভাবে মারছেন কেন? মৈত্রী ঈর্ষাদকে বলেছিল। নোরাও পাশ থেকে বলল, Calm down, bro. If you do like this, then you will get hurt, both of you. অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে ময়ূক। ঠোঁটের কোণ ঘেঁষে লেগে আছে রক্তবিন্দু। তার পাশেই দাঁড়িয়ে আছে নোরা। ঈর্ষাদ শুধু ময়ূককে মারেনি, নোরাকেও কথা শুনিয়েছে কিছু। কিন্তু এই মুহূর্তে ঈর্ষাদের মাথা প্রচন্ড গরম হয়ে আছে। বুঝতে পেরে মৈত্রীও নীরব। তার এখনো অবাক লাগছে ঈর্ষাদের তখনকার আচরণ। এত শান্ত স্বভাবের লোকটা অত রেগে গেল কেমন করে? তিনি কাউকে আঘাত করতে পারেন, এ যেন অবিশ্বাস্য মৈত্রীর কাছে। ছাদ থেকে নামার আগে ঈর্ষাদ ঘোষণা দেওয়ার মতো করে বলল, নিচে গিয়ে তৈরি হয়ে নাও নোরা, আর ওকেও বলো তৈরি হতে। আমরা রাতেই রওনা দেব। ও আর কটা দিন দূরে থাকলে আম্মু এবার বিছানাবাসী হয়ে যাবে। রাতের খাবার খেতে বসে ঈর্ষাদ তার মামাকে জানালো রাতেই তারা রাজশাহী ফিরে যাবে। মন মানসিকতা খুব একটা ভালো না থাকে তিনি খুব একটা আপত্তি করলেন না, তবুও যতটুকু না বললেই নয় তাই বললেন। মেয়েটাকে নিয়ে এইভাবে জার্নি করে এসে আজই ফিরে যাবে, এ কেমন কথা? অসুস্থ হয়ে পড়লে? মামার কথা শুনে ঈর্ষাদের মনে হলো রেস্ট নেওয়া উচিত, কিন্তু তার ঢাকায় আসার উদ্দেশ্যই ময়ূখকে যত শীঘ্রই সম্ভব বাড়ি নিয়ে যাওয়া। সে তো জানে ময়ূখের জন্য তার মায়ের ঠিক কতখানি পড়ে। ময়ূখের এই হঠাৎ বিয়ের পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে, যা তার আম্মু আন্দাজ করেই এমন ভেঙে পড়েছেন। শুধুমাত্র না জানিয়ে বিয়ে করাটা এই অসুস্থতার কারণ নয়। সে জানে তার আম্মু কতটা আধুনিকা। তিনি ছেলেদের পছন্দে বিয়ে করলে কখনোই দ্বিমত করবেন না। যেমনটা তার বেলায় করেনি তেমনটা ময়ূখের বেলায়ও করতে না, কিন্তু ময়ূখ কি লুকিয়ে রাখছে। আজ আর বাসে ফেরার সুযোগ হলো না ঈর্ষাদদের। আবার খন্দকার ভাগ্নেকে ডেকে বললেন, তোমাদের নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছি না, কিন্তু বৌমার প্রতি স্নেহ থেকে বলছি বাড়ির গাড়ি করে যাও। তোমার মামির গাড়ি তো বড়, সেটাতেও যাও। ড্রাইভারকে কল দিয়ে দিয়েছি আমি। রাতে যেখানে সেখানে ব্রেক নিও না, দেশের পরিস্থিতি ভালো নয়। ভরাট গম্ভীর কণ্ঠে কথাগুলো বললেও মনে মনে চিন্তিত আবরার খন্দকার তা প্রকাশ করলেন না।
রাতে 10টার পরই সবাই প্রস্তুত হয়ে গাড়িতে বসলো। নোরা আর ময়ূক পাশাপাশি বসেছে, তাদের পেছনে বসেছে ঈর্ষাদ আর মৈত্রী। ময়ূক ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে নোরার দিকে তাকালো। বিয়ের প্রায় 40 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ দুজন কোনো কথাই হয়নি আন্তরিকতার কিংবা সম্পর্কের দায়বদ্ধতার। দুজন কাজী অফিসে বিয়ে করে বাড়ি ফেরার পর থেকে যে যার মতো ছিল। ছাদে যখন ঈর্ষাদের সাথে কথা হলো তখনও তাদের পারস্পরিক কোনো বাক্যলাপ হয়নি। এই প্রথম ময়ূক কথা বলল। তুমি ঠিক আছো? হুম। কিছু লাগলে বলো, মানপথে বলবো। ওটা হাতে কেন? পরে নাও, রাত বাড়তেই বাতাস ঠান্ডা বেশি লাগবে। এখন স্বাভাবিক লাগছে, পরে নেব। তুমি জ্যাকেট নাওনি কেন? প্রশ্ন করলো ময়ূককে। সত্যি ময়ূক গরম কোনো কাপড় গায়ে দেয়নি, শুধু গায়ে একটা সি গ্রিন রঙের শার্ট গায়ে। পেছন থেকে ঈর্ষাদ শুনলো সে কথা, সেও জিজ্ঞেস করলো তার জ্যাকেট কোথায়। ময়ূক বলল ব্যাগে আছে। ব্যাগ একদম পেছনে ঈর্ষাদের দিকে। ঈর্ষাদ নিজের গায়ের জ্যাকেট খুলে সামনে দিয়ে ময়ূককে বলল, ভাই লাগবে না, আমার শীত লাগছে না, তুমি ব্যাগটা দিয়ে দাও, আমি নিয়ে নেব। বা গাল ফোলেনি তোর, তাই না? এরপর সেটাও ফুলবে। আর একটা কথা বাড়ালে। ধমকির উপর ময়ূককে এসে জ্যাকেট ধরিয়ে দিল। মৈত্রী তাড়া দিল ঈর্ষাদকে পেছন থেকে ময়ূকের জ্যাকেট পরতে। এক চাদরে হবে না আমাদের? ফিসফিস করে বলল ঈর্ষাদ। মৈত্রী বুঝলো মানুষটা মজা করার জন্য মুখিয়ে আছে। সে ধীর স্বরে জবাব দিল, আজ শীত প্রচন্ড। আচ্ছা, কিন্তু আমি শুনেছি বউ পাশে থাকলে আর শীত লাগে না। ভুল শুনেছেন। ও, আফসোস করার মতো করে বলল ঈর্ষাদ। তারপরই মনে পড়ল, ও সরি, তোমাকে তো জিজ্ঞেসও করলাম না। এভাবে এসেই আবার ফিরে যাচ্ছি, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? একটু ভালো করে জিরিয়ে নেওয়ার সুযোগও দিলাম না। গাড়ি বাতি নেভানো, কিন্তু পথের অন্যান্য গাড়ি এক চিলতে যে আলো ছিটকে এসে পড়ছে তাতে মৈত্রী দেখছি ঈর্ষাদকে। প্রথম দেখা শীতল দুটো চোখ, বিড়াল চোখ, গম্ভীর জলের মানুষটা এত নরম সরে কথা বলে কি করে? এত যত্নশীল একটা পুরুষ কি করে হতে পারে? সবসময়ই নিজেকে দুর্ভাগা ভাবা মৈত্রী হঠাৎ মনে হলো তার মতো সৌভাগ্য নিয়ে এই জগৎ সংসারে আর কেউই আসেনি। এই মানুষটার এত আদর যত্ন তাকে মাত্র কদিনেই তৃপ্ততার স্বাদ দিচ্ছে। এই তৃপ্তির ঢেকুর তুলতেই তাকে প্রতি মুহূর্তে রবের শুকরিয়া আদায় করতে হবে, বাধ্য করবে, করছেও। ঈর্ষাদ নিজের প্রশ্নের জবাব না পেয়ে মৈত্রীকে আবারও প্রশ্ন করছে। মৈত্রী মুচকি হেসে জানালো একটু খারাপ লাগছে না, এই জার্নি বরং উপভোগ করছে। ভোরের দিকে তারা যখন পৌঁছে গেল বাড়ির সামনে, তখন নোরা মৈত্রী দুজনে ঘুমিয়েছিল ঈর্ষাদ ময়ূখের কাঁধে। ভোরের কুয়াশা মাখা আবছা আলোয় দৃশ্যটার ঈর্ষাদি খেয়াল করেছে পেছন থেকে। সে মৈত্রীকে আলতোভাবে গালে হাত রেখে ডেকে তুলল। মৈত্রী জেগে কাঁধ থেকে মাথা তুলতেই যাচ্ছিল, তখন ঈর্ষাদ বলে উঠল, দুজন মিলে ভালোই তো রাত কাটালে, আমাদের দুই ভাইকে বালিশ বানিয়ে। মৈত্রী হা হয়ে গেল এই কথা শুনে। এই লোকটা এত কথা জানে? তার দেখা ঈর্ষাদ তো কথা বলতো না সব সময়। গাড়ি থেকে ময়ূক নোরা নেমে যেতেই মৈত্রী তার স্বভাব সুলভ নিস্তেজ কণ্ঠে বলল, ছোট ভাই আর তার বউয়ের ঘুমের দিকে তাকানো উচিত নয়। আমি তো গাড়ির সামনের যাত্রীদের দেখেছি। বাই দ্য ওয়ে, তোমার মুখে আমার নামটা কিন্তু দারুণ লাগে। জি। সকাল 7:30টায় ফখরুল সাহেব চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। ছেলের বিয়ে উপলক্ষে ছুটি যা নিয়েছেন তা কালই শেষ হয়েছে। তিনি আজ তাই দ্রুতই অফিসের জন্য রওনা দিয়েছেন। মৈত্রীদের এলাকা থেকে যেতে মাত্র 20 মিনিটের মতো লাগতো, কিন্তু এখান থেকে প্রায় 45 মিনিট লাগে। তাই নাস্তা না করেই বেরিয়ে পড়েছেন তিনি। যাওয়ার আগে ঈর্ষাদকে বলে গেছেন, রেস্ট নেওয়ার আগে ওকে বলিস এরিনের সাথে কথা বলে নে, যেন কাল সারা রাত ছটপট করেছে, খাবারও খায়নি। শ্বশুর বেরিয়ে যেতেই মৈত্রী গিয়েছিল শাশুড়ির কাছে। কিছু সময় পাশে বসে মাথায় হাত বুলিয়েছে। তার খুব একটা কথা বলার অভ্যেস নেই, তবুও চেষ্টা করলো নোরা ময়ূখের হয়ে দু একটা কথা বলতে, কিন্তু তার এই বিষয়ে চরম অপারগতার কারণে কথা হয়নি। তাকে সেই মুহূর্ত ঈর্ষাদ এসে বাঁচিয়ে দিল কথা বলার হ্যাপা থেকে। মৈত্রী রান্নাবান্না কখনোই তেমন একটা শেখেনি। বলা যায় জীবনের এই দিকটা তার মাঝে তেমন ভাবে উদয় হয়নি বলেই অজ্ঞতা এই বিষয়ে। তবুও সকালের তো নাস্তা চাই সকলেরই। ঈর্ষাদ মায়ের পাশে বসতেই ময়ূকও ঢুকলো ঘরে। আমা। এরিন ডাক শুনেও তাকালেন না ময়ূখের দিকে। সে বার তিনেক ডেকেও
যখন কোনো সাড়া পেল না তখন ঈর্ষাদ ইশারা করলো মায়ের কাছে এসে পাশে বসতে। ময়ূক তা না করে হঠাৎ আমার পা জড়িয়ে ধরলো। পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না। ময়ূক কেঁদে ফেললো বাচ্চাদের মতো করে। আমাকে মাফ করে দাও আম্মা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তোমাকে কষ্ট দিতে চাইনি। বাচ্চাদের মতো করে ময়ূক কাঁদছে, নিজের দোষ স্বীকার করছে। ইরিন নড়চড়ে পা ছাড়তে চেষ্টা করছে, তার নিজের চোখেও অশ্রু টলমল, কিন্তু তা ঝরতে দিচ্ছেন না ঈর্ষাদকে। ঈর্ষাদকে আদেশ দেওয়ার মতো করে বললেন, ঈর্ষাদ, ওকে পা ছাড়তে বল আমার, এসব কান্নাকাটি দেখতে চাই না আমি। ময়ূক ছাড়লো না, সে একই কথা বারবার বলছে। এরিন এবার আরো রেগে নিজেই পা ছাড়িয়ে উঠে বসলেন। নোরাও এসে ঢুকলো সে সময়। এরিন এক পলক সবাইকে দেখে নিয়ে ঈর্ষাদকে বললেন, মৈত্রীকে ডাক। মৈত্রী ঘরে ঢুকতেই ইরিন বললেন, তোমার সব গহনাগুলো নিয়ে এসো তো, যেগুলো ওই বাড়ি থেকে দেয়া হয়েছে, এঙ্গেজমেন্টের আংটিটাও। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেছে। মৈত্রী অবশ্য অত কিছু ভাবেনি, শুধু চুপচাপ গয়নাগুলো নিয়ে এলো। এরিন সেগুলো একে একে সব সাজিয়ে বিছানায় এক পাশে রাখলো। তারপর উঠে গিয়ে নিজের আলমারি খুলে মোটা একটা কালো রঙের ব্যাগ বের করলো। ব্যাগ খুলে পুরনো দুটো কাপড় সরাতে চোখে পড়লো গয়নার বাক্স। সেগুলো একের পর এক নামিয়ে বিছানার অন্য পাশে রাখলো একইভাবে। সবাই বোঝার চেষ্টা করছে প্রায় বেশিরভাগ একই রকম গয়না। এর পরের কথাগুলো বলার আগে ইরিন নরা আর মৈত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপর ময়ূককে কিছু গয়না দেখিয়ে বলল, এই যে একই রকম দুইটা করে যা দেখছিস, সেইগুলো আমার বিয়ের গহনাটাই, যা আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে পেয়েছিলাম। সেই যুগে আমি প্রায় 25 ভরি গহনা পেয়েছিলাম, তা একদম কড়াই গন্ডায় 2 ভাগ করে একই ডিজাইনের নতুন করে গড়িয়ে রেখেছি। আমার কোনো মেয়ে নেই, তাই শখ করতাম 2 ছেলে বিয়ে করিয়ে 2 বউকে মেয়ে বানাবো, তাদের জন্য এইসব গহনা। আর এই যে মৈত্রী, যেগুলো বাড়ির, সেইগুলো নতুন গড়িয়ে বিয়ে উপলক্ষে। আর ভেবেছিলাম বাবুকে বিয়ে করানোর সময়ও কিছু গড়াবো। আমাদের যা কিছু আছে সব কিছুতেই আমার 2 সন্তানের নিয়েই স্বপ্ন সাজিয়ে রেখেছি। ঈর্ষাদ যেখানে নিজ পছন্দ করে বিয়ে করতে পারে, সেখানে তোকে কি বাধা দিতাম। ঈর্ষাদ জীবনে ধোঁকা পেয়ে পাগলের মতো হয়ে যাচ্ছিল, তখন যদি তার পাশে থেকে শুধুমাত্র তার জন্য নিজের বাড়ি ঘর ব্যবসা সব ফেলে দূরে যেতে পারি, তবে তুই কারোর জন্য ভেঙে পড়লে তোর পাশে থেকে তোর জন্য কিছু করবো না ভাবলি কি করে? নাকি লোকের কথাই ঠিক, আমি শুধু তোর বাবার বোন ফুপুই রয়ে গেলাম, কখনো মা হয়ে উঠতে পারিনি। কি বলছো আম্মা? তুমি আমার মা, আমার জীবনে তুমি, বাবা আর ভাই সব। আমাকে ক্ষমা করে দাও আম্মা, এই বিয়ে কেমনে কি করে আমি কিছুই বুঝতে পারিনি। এত বড় ভুল কি করে করলাম আমি সত্যি বুঝতে পারিনি। ময়ূক তার আম্মার পা জড়িয়ে বসে আছে মেঝেতে। এরিন কি পরিমাণ কষ্ট পেয়েছে তা সবাই উপলব্ধি করতে পারছে, কিন্তু ময়ূকের কথাগুলো শুনে ঈর্ষাদ চিন্তিত হলো। এরিন তার নিজের ভেতরকার সকল কষ্ট এক নিমেষে উগরে দিয়েছে, কিন্তু রাগ পড়েনি এখনো। ঈর্ষাদ বুঝতে পারলো মায়ের রাগ পড়তে সময় লাগবে, তাই আপাতত ময়ূককে টেনে নিয়ে গেল ঘরের বাইরে। সারাদিন আর ইরিন সামনে এলো না কারো। মৈত্রী রান্না করতে জানে না, কিন্তু না খেয়ে থাকাও মুশকিল, তাই ঈর্ষাদই রান্নার ব্যবস্থা করলো। মৈত্রীকে দিয়ে তরকারি কাটিয়ে নিজে রান্না করলো। পাশে দাঁড়িয়ে মৈত্রী সব মন দিয়ে দেখলো। দুপুরে নিজেই শাশুড়িকে জোর করে খাওয়াচ্ছিল। তখন ইরিন জানতে চাইলো সবাই খেয়েছে কিনা। মৈত্রী বুঝলো তিনি সবাই বলতে ময়ূকের খোঁজ নিচ্ছেন। মৈত্রীর ভালো লাগছে এই নতুন সংসার, নতুন আপন মানুষগুলোকে। পরিবারের সংজ্ঞা তার কাছে আগে যেমনটা নিষ্পৃহ ছিল, এখন তেমনটা লাগছে না। সংসার জীবনটা সমুদ্রের মতো, কখনো শুভ্র ফেনীল সুন্দরে ভরা, কখনো উত্তাল ঢেউয়ের মতো বিপজ্জনক। প্রতিকূল অনুকূল 2 অবস্থায় সে মাত্র 4 দিনে টের পেয়ে গেছে। রাতে খাবার গরম করতে করতে মৈত্রী ভাবলো শ্বশুর মশাইও ময়ূক ভাইয়ের ওপর রেগে আছেন। ওনার সাথেও কি মান অভিমান কাটিয়ে নেওয়া উচিত না? সে ঈর্ষাদকে গিয়ে এই কথা বলতেই সেও সম্মত হলো। ঈর্ষাদ নিজের ঘর থেকে বের হতেই দেখতে পেল ময়ূক বাবা মায়ের ঘরে ঢুকছে। আর তার আর কিছু করার দরকার নেই ভেবে ঘরে ফিরে গেল। চলে এলেন যে? তোমার দেবর বুদ্ধিমান, নিজে থেকেই চলে গেছে বাবার কাছে। অ্যান্ড আই নো যা আমরা ভাবছি সে নিজেই করে নেবে। আচ্ছা, বলতে ভুলে গেছি, তোমার ফোন তুলেছিলাম আমি, আঙ্কেল কল দিয়েছে, কথা বলে নাও। আচ্ছা। বলেই মৈত্রী তার বাবাকে কল দিয়ে কথা বলল। বাবা, তুমিও কি মাফ করবে না আমায়? কিসের মাপ? কি করেছো তুমি?
আমার মতো তুমিও আমার উপর রেগে থাকবা? ভুল তো সন্তানেরাই করে, তাই না? আমি কারোর উপরই রেগে নেই। ঈর্ষাদ বিয়ে করতে চেয়েছে, করিয়ে দিয়েছি। তুমি নিজেও করবে ভেবেছো, করে নিয়েছো, এতে আমার রাগ করা থাকবে কেন? আমি বা আমার কে তোমার? বাবা, এই কথা অন্তত বলো না তুমি। বাবাও তুমি আমার। আমি ভুল দোষ যা করব তা তুমিই তো দেখবে। আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আর কখনো এমন ভুল করব না। বারবার ক্ষমার কথা বলছো কেন? আমি বাবা তো নাম ওয়াস্তে, দিন শেষে আমি সেই ফুপাই থাকবো। তোমার জীবনের আপনজনের লিস্টে বউ, বাচ্চা, বাবা মায়ের নাম অনেক পরে আসবে। আমার নাম। আমি রেগেও নেই আর না তোমাকে দোষী বলছি। আম্মাও কথা বলছে না আমার সাথে, তুমিও পর করে দিচ্ছ। তুমি আমার ফুপা নও, তুমি আমার বাবা। আবরার শিকদারের ঊর্ধ্বে তোমার জায়গা। আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ। এলোমেলো কথাবার্তায় ময়ূক জড়িয়ে ধরল ফখরুল সাহেবকে। তিনি আর মনের উপর জোর খাটাতে পারলেন না। বুকের ওপর হামলে পড়া ছেলেটাকে দু হাতে জড়িয়ে দিলেন। এরিন রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে এসেছিলেন ঈর্ষাদের বাবার জন্য, কিন্তু দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখেই সরে গেলেন তিনি। মনে মনে এমনটাই তো চেয়েছিলেন। যে মানুষটা নিঃস্বার্থভাবে ময়ূককে লালন পালন করলেন, আজ তার মনে দেওয়া কষ্ট ময়ূককেই লাঘব করতে হবে। রাতের খাবারে ঘরের দৃশ্য চমৎকার ভাবে বদলে গেল। এদিন রান্নাঘরে দাঁড়িয়ে সব বেড়ে দিচ্ছে মৈত্রী আর নোরা, সব টেবিলে সার্ভ করছে। বাবা ছেলেরা তিনজনে একত্রে বসতেই এরিনরাও সব গুছিয়ে বসলো টেবিলে। এরিন এখনো সরাসরি কথা বলছে না ময়ূকের সাথে, তবে এটা সেটা এগিয়ে দিচ্ছে। তা দেখে ফখরুল সাহেব ময়ূককে ইশারা করলো, চিন্তা নেই, 2-1 দিন চুপ থাক, নিজেই কথা বলবে। খাওয়ার ফাঁকে এরশাদ সবাইকে জানিয়ে দিল তার সিলেটের চাকরির কথা। এরিন অবশ্য আগে থেকে অনুমতি দিয়েছিলেন ছেলেরা চাকরি যেখানে ইচ্ছে করুক, তারা কখনো এসবে হস্তক্ষেপ করবেন না। তবে অবস্থা যদি এমন হয় বাবা মার সাথে যেতে পারছে না, তখন অবশ্যই বিয়ে করে তবেই দূরে যাবে। একা ছেলেদের কোথাও থাকতে দেবেন না। এরশাদ এখন বিবাহিত, তাই তিনি আপত্তি করেনি, কিন্তু চিন্তার বিষয়ে মৈত্রী হুট করেই এই নতুন লাইফে এসে আরেক লাইফে ঢোকা সে মানিয়ে নিতে পারবে কিনা। তার উপর এরশাদ জানালো মাসের প্রথম দিনই জয়েন করতে বলা হয়েছে, মানে হাতে আর দিন 10 আছে মাত্র। এরশাদ মায়ের চিন্তা বুঝতে পেরে জানালো সে আপাতত মৈত্রীকে নিচ্ছে না সাথে, সেখানে তাকে অফিসের কাছে বাসা দেওয়া হবে। সে গিয়ে আগে দেখে আসুক সেখানকার ব্যবস্থা কেমন, তারপর বুঝিয়ে শুনে গুছিয়ে পরেই নেবে মৈত্রীকে। এরই মাঝে মুজিব আর রোকসানার পক্ষ থেকে ফোন কল পাওয়া গেল। তারা এরিনের কাছে থেকে জানালেন মৈত্রীকে নিতে চান নায়রি বলে নিয়ম আছে তাদের। এরিন হাসি মুখে বলে দিলেন, আপনারা যেদিন চাইবেন, কথা হলো আগামী পরশু এসে নিয়ে যাবে তারা। এরিন আইসবের মাঝে মনে রাখলেন তার বড় ভাইয়া বারবার তাকে ফোন করলেও ছোট ভাইয়া কাজের বাহানায় সেই যে গেল, আর কোনো খোঁজ নেয়নি। নোরা বিয়ে করে ফেললো, মেয়েটা অন্যায় করলো কি ঠিক সে বিষয়ে কি তাকে কিংবা বড় ভাইকে কিছু বলার নেই? ময়ূখের প্রতি রাগ উবে গিয়ে যেন ছোট ভাইয়ের ওপরই পড়লো তার। ঘুমাতে যাওয়ার আগে নোরাকে ডেকে বললেন, ভাইয়া কল দিলে বলবে ফুপি আগামী সপ্তাহে বিয়ে রিসেপশন রাখবে। শুধু এটাই বলবো। বাকিটা তিনিই বুঝবেন। নোরা বুঝলো ফুপি কোন কারণে তার বাবার উপর রেগে আছে। হতে পারে তার কারণেই সে কাল অন্য ঘরে ঘুমিয়েছে, কিন্তু আজ তাকে ময়ূখের সাথে ময়ূখের ঘরেই থাকতে হবে। এ নিয়ে ভীষণ উত্তেজিত সে। নিয়ম শৃঙ্খলা নিয়ে তার কখনো কোনো ভাবনা ছিল না, কিন্তু আজ সে এই বিষয়ে সতর্ক থাকবে ঠিক করলো। যত যাই হোক, ময়ূখের বেড়ে ওঠা, তার মাঝে নিয়ম নীতি সংস্কৃতি নিয়ে নিশ্চয়ই একটা ব্যাপার থাকবে। সেই ঘরে ঢুকি আগে ব্যাগ থেকে সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে ঢুকলো। কিছু সময়ের মাঝেই পরনের শার্ট জিন্স সব বদলে সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। ময়ূক বিছানা ঠিক করে দুটো কম্বল রাখছে বিছানায়। এক ফাঁকে জানালার পর্দা টেনে বারান্দার সদর দরজা ভালো করে লক করে বিছানায় এলো। আজ শীত বেশি লাগছে, তার উপর নোরা এই ঘরে থাকবে, তাই একটা কম্বল তাকেই দিতে হবে। ময়ূক নিজের মতো সব গুছিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লো। নোরা আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে লিপস্টিক দিল, হাতে পায়ে ক্রিম মেখে চুলগুলো আঁচড়েই বিছানায় উঠলো। ঘরের বাতি জ্বালানোই ছিল। সে ময়ূকের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বোঝা চোখেও ময়ূক টের পেল নোরার সেই দৃষ্টি, তাই চোখ খুলে জিজ্ঞেস করলো, তাকিয়ে আছো কেন? দেখছিলাম। নোরা শোনো, একটা কথা আগে ক্লিয়ার করা দরকার। আমাদের বিয়েটা কিভাবে হলো, কেন করলাম, এই বিষয়টা আমার কাছে এখনো পরিষ্কার নয়। তুমি তো সব জানো। বিশ্বাস করো, সেদিন কি হলো তোমার সাথে কথা বলতে বলতে কি হয়ে গেল আমি বুঝিনি। আমার এখনো মনে পড়ে না সেদিন কথার মাঝেই এমন কি হলো যার জন্য আমি তোমার বলার সাথে সাথে বিয়ে করতে রাজি হয়ে গেলাম।
আমি তোমাকে অস্বীকার করছি না, শুধু একটু সময় চাই। কেমন যেন এক গোলকধাঁধায় আটকে আছি আমি, নইলে এমন কেন করলাম? সেই দিনের সেই সময়টুকু একদমই অস্পষ্ট আমার কাছে, আমার মস্তিষ্কে শুধু তোমার চোখ দুটি ছাড়া কিছুই মনে পড়ে না আমার। মাঝে মাঝে মনে হয় ওই সময়টুকুই কেউ মুছে দিয়েছে আমার ব্রেন থেকে। ময়ূক এক নাগারে বিরতিহীন ভাবে বলে যাচ্ছিল কথাগুলো, তখনও মৈত্রী সেদিনের মতো তাকিয়ে আছে তার দিকে। ময়ূক নিজের চোখ নামিয়ে নিল, অন্য পাশে ফিরে বলল, এইভাবে আমার দিকে তাকাবে না নোরা, প্লিজ। ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চুল আশ্রাতে আশ্রাতে ইরশাদকে দেখছিল মৈত্রী। খাটে বসে ল্যাপটপে মনোযোগ ইরশাদের, আর সেটাই আয়নার স্পষ্ট। সামনে বসে সরাসরি তাকাতে কেমন লজ্জা লজ্জা লাগে বলে মৈত্রী তাকে লুকিয়ে চুরিয়ে দেখার সুযোগ মিস করে না। এখনও তাই সেভাবে দেখছিল। ইরশাদ কেমন যেন টের পেয়ে গেল তা। এখনো এমন চুরি করে দেখার কোনো মানে হয়? হঠাৎ এমন কথায় হকচকিয়ে গেল মৈত্রী। দ্রুত হাতে চুল বেঁধে ঘরের বাতি নেভাতে গেল, তা দেখে ইরশাদ এবার শব্দ করে হেসে ফেলল। তোমার কাজ শেষ হয়েছে বলে কি আমারও শেষ? এখনই বাতি বন্ধ করছো কেন? সরি, বুঝতে পারিনি। না বোঝার জন্য একটা শাস্তি দিলে কেমন হয়? শান্তি। মিষ্টি একটা দুইটা শাস্তি দিব। আগে বিছানায় আসো। জি। উফ, এসো তো। কপাল কুঁচকে ইরশাদ কথাটা বলে ল্যাপটপ অফ করে মৈত্রীকে দিল রেখে আসার জন্য। মৈত্রী সেটা রিডিং রুমে টেবিলে রেখে বিছানায় এলো। ইরশাদ যেন এই অপেক্ষাতেই ছিল এতক্ষণ। সে মৈত্রীকে টেনে বাহু বন্ধনে নিল, কপালে চুমু খেয়ে বলল, কাজী দিয়ে কলমা পড়ে বিয়ে হয়েছে, এখনো এমন চোরের মতো দেখার কি আছে? বিয়ের আগে এমন করে জানালা থেকে উকি মেরে দেখতে ইটস ওকে, তখন জামাই ছিলাম না, কিন্তু এখনো। আর দ্বিতীয় কথা, বিয়ে করেছি, বউকে দেখব, তার জন্য হলেও বাতি জ্বালিয়ে রাখতে হবে তো। আমি আবার আধারে কাজ সারা টাইপ পুরুষ মানুষ নই। স্ত্রীর সাথে মজা করার ক্ষেত্রে ঈর্ষা যেন লাজ লজ্জা সব গিলে ফেলেছে। সে মৈত্রীর সাথে আরো অনেক রকম হাসি ঠাট্টা করে টেনে নিল, নিজের মাঝে নিয়ে নিল। মৈত্রীও শরীরের টানে সাড়া দিল। ভালোবাসায় শুধু মন নয়, দেহও ডুবে যায় অতলে। এরশাদ মৈত্রীর জীবনের একটা সময় বিষাদ আর একাকিত্বের যে অসীম সাগরে হারিয়ে গিয়েছিল, তা প্রকৃতির অপার ষড়যন্ত্র সুন্দর এক পরিণতি দিল। জীবন থেমে থাকে না কারোর জন্যই, থেমে নেই ঈর্ষাদ কিংবা মৈত্রী কিংবা সায়রার। বাইরে আজ শীতের প্রকোপ যেন ইউরোপীয় শীতের অনুভূতি দিচ্ছে। দুপুরে কুয়াশা একটু কম ছিল, কিন্তু বিকেল শুরু হতেই চারপাশে আধারে ঘিরে আসছে। মৈত্রী আজ শাড়ি পরে তৈরি হয়ে আছে। এরিন পরশুর কথা বললেও মৈত্রীর খালা আবার বিদেশ চলে যাবে বলে নাইওর নেওয়ার দিন একদিন এগিয়ে দিয়েছে। যেহেতু ঈর্ষাদকেও সিলেট যেতে হবে নতুন চাকরির সুবাদে, তাই আগেই সে গিয়ে সবটা দেখে আসবে। অফিস থেকে তাকে থাকার জন্য যে বাসা অফার করা হয়েছে, মূলত সেটা দেখে কি লাগবে না লাগবে সব গোছানোর জন্যই আগে যাওয়া। অফিস থেকেই তারা জানিয়েছে কি কি সুবিধা তাকে দেওয়া হচ্ছে আর তার পেছনে স্যালারি কত টাকা কেটে নেওয়া হবে। মসজিদের নিতে খুব বেশি মানুষজন আসেনি। আত্মীয় বলতে মজির নানি, খালা মুজিব, ফখরুল, মিশু, শেলি আর খুব কাছের বলে অরুণিমার শাশুড়ি আর শিপলু এসেছে। দুপুরে খাওয়ার পর সবাইকে মোটামুটি রেস্ট করতে দেওয়া হয়েছে বলে মৈত্রী আর ঈর্ষাদও নিজের ঘরে এসেছিল। তখন ঈর্ষাদ ছোট্ট একটা ব্যাগে নিজের কাপড় গুছিয়ে নিতে নিতে মৈত্রীকে বলল, মন খারাপ নাকি? না। মুখ দেখে তো মনে হচ্ছে মন খারাপ। আপনি আজ না গেলে হয় না? আমাদের বাড়ি চলুন, আজকাল না হয়। সময় কম হাতে, যত তাড়াতাড়ি ওখানে সব গোছানো হবে তত তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে পারবো। আম্মু কি বলেছে জানো তো? মৈত্রী মাথা নাড়ল। সে জানে ইরিন কাল বলেছিলেন মৈত্রীকে শুরুতেই সাথে পাঠাবেন, হোক নতুন জায়গা, দরকার পড়লে পরিচিত কাজে লোক জোগাড় করে দেবেন। তবু ঈর্ষাদ এই শীতে একা একা থাকবে না, তা তিনি চান না। মৈত্রী নিজেও চায় না একা থাকতে। কি হলো কে জানে, মাত্র কয়েকদিনই এই মানুষটাকে ছাড়া তার একদম থাকা মুশকিল। ঈর্ষাদ ব্যাগ গোছানো হলো, মৈত্রীকে দু হাতের মাঝে জড়িয়ে ধরলো। মৈত্রী চুপচাপ তার বুকের ওপর মুখ রেখে চোখ বুঝলো। তীব্র পুরুষালী এক ঘ্রাণ তার নাকে এসে লাগছে। এই ঘ্রাণটা সে ঈর্ষাদকে জড়িয়ে ধরেই পেয়েছিল। মিষ্টি মাতাল করা এই সুভাষে শুধু পারফিউম নয়, যেন ঈর্ষাদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ মিশে আছে। ঈর্ষাদ মৈত্রীর বুঝে রাখা চোখের পাতায় চুমু খেয়ে নিল। মন খারাপ করতে হবে না, সেখানে আমার কাজ আশা করি দুদিনেই হয়ে যাবে। তারপর সোজা তোমাদের বাড়ি গিয়ে উঠব। আম্মু তো বলল তোমাকে এবার 1 সপ্তাহ থাকতে দিবে সেখানে।
মৈত্রী চোখের ইশারায় বোঝালো সে জানে 1 সপ্তাহে বাপের বাড়ির প্রথম নায়র, তারপর হয়তো অনির্দিষ্ট সময়ের জন্য সিলেটে গিয়ে সংসার পাতবে। সন্ধ্যার দিকে মৈত্রীদের বিদায় দিয়ে ইরশাদ গেল মার্কেটে। ইরশাদ চাকরিতে জয়েন করার 3 দিন আগে ডেটে পড়েছে ময়ূক নোরার রিসেপশন ডেট। সেই সুবাদেই টুকটাক কেনাকাটা করতে হবে আব্বুর সাথে। ইরিন কাল যাবেন আরো কিছু গয়না তৈরির জন্য, সাথে নোরাও যাবে। ইরশাদ মার্কেটে গিয়ে প্রথমেই একটা শাড়ি পছন্দ করে ফেলল মৈত্রীর জন্য। পরে মনে হলো এই শীতে শাড়ি না লেহেঙ্গা হবে সুবিধাজনক পোশাক, তে আবার তা পাল্টে লেহেঙ্গাই কিনলো। ময়ূক ফোন করে সাথে নিয়ে গেল কনভেনশন হল বুকিং এর জন্য। রাত প্রায় 8টা পর্যন্ত সে কাজে ঘুরে ফিরে বাড়ি এসে আবার তৈরি হলো সিলেটের উদ্দেশ্যে। রাতের খাওয়া শেষে ইরশাদ রওনা দিল। ঘুমোতে যাওয়ার আগে ফখরুল সাহেব ডাকলেন ময়ূককে। ব্যাংকে যেতে হবে টাকা তুলতে। ময়ূক জানালো সে চলে যাবে। নোরা ময়ূকের ঘরে বসে টুকটাক কাজ করছিল ইরশাদের ল্যাপটপে। তার মম বিয়ের কথা জানার পর থেকে বিভিন্নভাবে তাকে ফোর্স করছে এদেশে ফেরার জন্য। এখানে তার কোনো ভবিষ্যৎ নেই। জীবনে কখনো কখনো সরল পথকে মানুষ নিজেই জটিল করে ফেলে। সেটা হতে পারে পথভ্রষ্টতা কিংবা তার করা চরম কোনো ভুল। নোরা যা করেছে সে এখনো বুঝতে পারছে না ভুল করেছে নাকি পথভ্রষ্ট হয়েছে। যাই করে থাকুক না কেন, তার জন্য হয়তো সে একা না, ময়ূককেও শেষ পর্যন্ত ভোগান্তিতে ফেলবে। নোরা তার মাকে আপাতত এই সান্ত্বনা নিয়ে থামিয়েছে। সে ফিরে আসবে মাসখানেকের মাঝে। এমনিতেও প্রফেসর তাকে 2-1টা হুমকি দিয়ে ফেলেছে। ইরশাদ সিলেট থেকে যেদিন ফিরল সেদিন সে বাড়ি না এসে মৈত্রীদের বাড়ি গিয়ে উপস্থিত হলো। বাপের বাড়ি আসার 3য় দিন চলে মৈত্রীর, অথচ তার মনে হচ্ছিল কতদিন হয়ে গেছে সে ইরশাদকে দেখে না। ওই বাড়িতে তার কত পুরনো এক সম্পর্ক আছে, এমনটাই মনে হয়েছে এই 3 দিনে। আজ তার ভারী মন খারাপ ছিল দিনভর ইরশাদ ব্যস্ত থাকায়। মৈত্রী সকাল দুপুর মিলিয়ে প্রায় 20 বারের মতো কল দিয়েছে, মানুষটা রিসিভই করেনি। এই নিয়ে শিবলুর মা বার কয়েক খেপিয়ে গেছে মৈত্রীকে। কি যে লজ্জা লাগছিল যখন অরুণিমা বলছিল, স্বামী সোহাগ মিস করছো বুঝি? ইরশাদ তো দেখি তার বউকে 2 দিনেই পাগলিনী করে দিয়েছে। ইরশাদ যখন পৌঁছালো মৈত্রী তখন রান্নাঘরে। বাড়িতে সবাই জেনেছে ইরশাদের সিলেটে শিফট হওয়ার কথা। রুকসানা তাই হচ্ছে করেই প্রতিবেলা মৈত্রীকে রান্নাঘরে ডাকেন। সহজ সব পদ রান্না শিখাচ্ছেন, কাটাকুটিও বাদ নেই। মৈত্রীও আগ্রহ নিয়ে তা শিখছে। এখনো এই বেলায় সে রাতের জন্য 2 পদে ভর্তা করলো। ইরশাদ ভাই এসেছে সে কথাটা মিশু গিয়ে রান্নাঘরে বলতেই কেমন মৈত্রীর কান্না পেল। রুকসানা আচারের বয়াম কেবিনেট থেকে নামাতে নামাতে মৈত্রীকে বললেন, সে কি জামাই আসবে? তুমি তো বললে না রাতের খাবার, আমি তো শুধু ভর্তা ভাজি করলাম। বিয়ের অনুষ্ঠানের পর এই প্রথম শ্বশুর বাড়ি এসেছে ইরশাদ। নতুন জামাইয়ের পাতে ভালো মন্দ না দিলে নাক কাটা যাবে ভেবেই রুকসানা অস্থির হয়ে উঠলেন। তিনি মৈত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি ঘরে যাও, ইরশাদকে দেখো কি লাগে না লাগে। এই মিশু, তুই শেলিকে ডাক, আমাকে কিছু পেঁয়াজ মরিচ কেটে দিক। তড়িঘড়ি কথাটা বলে রুকসানা ফ্রিজ খুলেন। মুরগি গরু দুটোই দ্রুত হাতে রেঁধে ফেলবেন ভাবছেন। মৈত্রী তা দেখে বললেন, মামুনি তাড়াহুড়ো করতে হবে না, রাতের বেলা এত কিছু খাবে না হয়তো। ও মা, মেয়ে কি বলে? খাক না খাক সেটা বড় কথা না, জামাই প্রথমবার এসেছে। তাহলে আমি বরং চলেই যাই। মৈত্রী আর রুকসানার কথার মাঝে ইরশাদ এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। মুখের ওপর জানিয়ে দিল এখন ভারী সব রান্নার আয়োজন করলে সে এখনই বাড়ি চলে যাবে। বাধ্য হয়ে রুকসানা শুধু ভর্তা ভাজি আর ফ্রিজে থাকা ইলিশ মাছের পিস ভেজে দিল। ইরশাদও তৃপ্তির সাথে বড় বড় 2 পিস মাছ ভাজা আর বেগুন ভর্তায় খাওয়া শেষ করলো। মুজিব সাহেবের ভালো লাগলো না। রুকসানাও কেমন একটু দোনা মোনা করে শেষে ঘন দুধে সেমাই রেঁধে দিলেন। পরদিন ইরশাদ জানালো সে মৈত্রীকে সাথে নিয়ে যেতে চায়। তাই হলো, দুজন বিকেলেই চলে গেল নিজের বাড়িতে। ইরশাদ মৈত্রী বাড়ি না থাকায় ময়ূক রাতে সবার অগোচরে ইরশাদের ঘরে ঘুমিয়েছে, কিন্তু আজ তারা ফিরে আসায় সে সুযোগ নেই। আজ তাকে নিজের ঘরেই ঘুমোতে হবে এবং নোরার পাশেই। মন মস্তিষ্ক কিছুতেই সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সময় তো চেয়েছে নোরার কাছে, কিন্তু নোরাকে আপন করা কি আদৌ সহজ হবে? সে ইরশাদের মতো শীতল মানুষ নয়। সব রকম পরিস্থিতিকেই সহজে অ্যাকসেপ্ট করা তার হাতে নেই। নইলে সে এতটাও অবুঝপনা করতো না। মৈত্রী ইরশাদের বিয়ের সময় নিজের অধৈর্য আর বেপরোয়া স্বভাবই তাকে কতগুলো ভুলের সম্মুখীন করলো। আজীবনের ভুলটাও তো সে করেছে নোরাকে বিয়ে করে। দুজনের ধ্যান ধারণা চিন্তা চেতনা কিছুতেই মিল নেই। আর সবচেয়ে বড় কথা হলো দুজনের কেউই কম্প্রোমাইজ শব্দটার সাথে একদমই আপোষহীন। জীবনে নানা রকম রং দেখায়, তেমনটা দেখা ময়ূখের জীবনে শুরু হলো বুঝি। ঘরে ঢুকে সে বিছানা করে একপাশে শুয়ে পড়ে নিঃশব্দে
নোরা দুদিন হয়ে খুব বেশি ল্যাপটপে ডুবে থাকছে। ময়ূক খেয়াল করলেও সেদিকে খুব একটা পাত্তা দেয়নি। সে এখন ঘুমাবে বলে চোখ বুজেছিল, ঘরে বাতি নেভানো হয়েছে বুঝতে পেরে চোখ খুলতেই আধারে তার বুকের ওপর নোরাকে অনুভব করলো। মেয়েটা বড্ড উগ্র, তার যে মানসিক চাওয়ার যে দৈহিক আকৃষ্টতা বেশি তা সে উপলব্ধি করতে পারছে। আধার হাতরে নোরা ওষ্ঠপুট অনেকটা জবরদস্তি দখল করেছে ময়ূকের ঠোঁট। সুস্থ স্বাভাবিক কোনো পুরুষই বোধহয় এমন মুহূর্ত উপেক্ষা করতে পারে না। মেজাজ বিক্ষিপ্ত হবার আগে শীতল হয়ে গেছে নোরার এলোমেলো স্পর্শে। ময়ূক খুব করে চাইলো এমনটা না হোক। নোরা শুনল না, সে ইচ্ছে মতো চুমু খেল ময়ূককে। কম্বল জড়িয়ে নিঃশব্দে পড়ে রইল ময়ূকের বুকে এই মুহূর্তে। আর সরিয়ে দিতে ইচ্ছে করলো না মেয়েটাকে। নিস্তব্ধ তার দেওয়াল ভেঙে নোরাই মুখ খুলল। আমি চলে যাব তোমাকে স্বস্তি দিয়ে। কবে? তুমি খুব স্বার্থপর ময়ূক, ভালোবাসো না তাই বলে এভাবেই চাচ্ছ আমি চলে যাই। আমি চলে যাব শুনে প্রথমেই তোমার কবে মানে কতটা দ্রুত আমি যাই তা জানতে চাচ্ছ। আমি সত্যি সময় চাই। আমি তোমাকে কখনোই অস্বীকার করবো না নোরা। আমার শিক্ষা, আমার আম্মার দেওয়া শিক্ষা মেনে বড় হয়েছি আমি। ভাইয়ের মতো নরম কিংবা আদর্শ ফ্যামিলি ম্যান নই, কিছুটা উগ্র, তবুও সম্পর্কের সম্মান করতে জানি আমি। তুমি শুধু সময় দাও, আমি ঠিক মানিয়ে নিব। আমাদের রিসেপশনের দিন সন্ধ্যায় ফ্লাইট আমার। নোরা আগের চেয়ে জোরে ঠেসে রইল ময়ূখের বুকে, মন খারাপ করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।